হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভরিওয়্যার। বন্ধুরা, ইতিপূর্বে আমার ভিয়েতনাম ভ্রমণের দুটি পর্ব আপনারা দেখেছেন। আজকে আমি ভিডিওটি করেছি ভিয়েতনামের তৃতীয় পর্ব। আমার তৃতীয় পর্বে থাকছে হ্যানয় সিটি ট্যুর। চলুন বন্ধুরা, দেখা যাক ভিডিওর মূল অংশে। সবাইকে আবার স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখছেন আমার ভিয়েতনাম ভ্রমণের তৃতীয় পর্ব। আজকে খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আমার হোস্টেলের নির্ধারিত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটি করতে নিচে নামলাম। আমার ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডিম, কলা, জুস এবং চা ও কফি। এরপর হোটেলের কাউন্টারে গিয়ে আমি হোটেলের বাইকটি ভাড়া নিলাম হাফ ডের জন্য। যেহেতু আমার সন্ধ্যাতেই আছে বাস, আমি আরেকটা সিটিতে চলে যাব, সো আমি হাফ ডের জন্য বাইকটি ভাড়া নিলাম। আপনারা আমার বাইকটি দেখতে পেলেন। বাইকের ভাড়া ছিল ৮০,০০০ ভিয়েতনাম ডং, যা প্রায় বাংলাদেশি টাকায় ৩৮০ টাকার মতো পড়বে। বন্ধুরা, প্রথমেই আমি চলে গেলাম হোটেল থেকে বাইক নিয়ে হো চি মিন মিউজিয়াম। এটি আমার হোটেল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এর এন্ট্রি ফি ৪০,০০০ ভিয়েতনামি ডং, যা বাংলাদেশি প্রায় ২০০ টাকা। এই মিউজিয়ামে আপনি হো চি মিন সম্বন্ধে জানতে পারবেন। কে ছিলেন এই হো চি মিন? তিনি ছিলেন ভিয়েতনামের একজন নেতা, যাকে তারা জাতীয় পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি ভিয়েতনামকে ফ্রান্স কলোনি থেকে মুক্ত করেছিলেন ১৯৪৫ সালের দিকে। সবাই তাকে আঙ্কেল হো চি মিন বলে ডাকে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ছিলেন ভিয়েতনামের। তিনি কমিউনিস্ট দর্শনে ছিলেন এবং এই মিউজিয়ামে আপনারা ভিয়েতনামের বিভিন্ন সংস্কৃতি এবং তাদের আচার দর্শন সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি যখন ভিজিট করেছি তখন আমি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট স্টুডেন্টের প্রেজেন্স দেখেছি। পরে জানতে পারলাম যে তারা বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে ছাত্রছাত্রীদেরকে এখানে এক্সিবিশন বা বিভিন্ন শিক্ষা সফরের জন্য নিয়ে আসা হয় এবং তাদেরকে জানতে দেওয়া হয় কিভাবে এই হো চি মিন তাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এবং তাদের সংস্কৃতি এবং অন্যান্য সব কিছুই তারা এখানের মাধ্যমে তারা জানতে পারে হাতে কলমে। আমার কাছে অন্যান্য জাদুঘরের মতো খুব বোরিং প্লেস মনে হয়নি এটি। এখানে অনেক কিছুই আসলে নতুনত্ব আছে, যেগুলি দেখে আপনি সময় পাস করতে পারবেন। আর পুরো মিউজিয়ামটি হচ্ছে সেন্ট্রাল এসি, আপনার একটুও খারাপ লাগবে না, গরম লাগবে না। আর ফটো তোলার ক্ষেত্রে, ফটো ভিডিওর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, সো আপনি নির্দ্বিধায় ফটো ক্লিক করতে পারবেন। চলুন বন্ধুরা, দেখা যাক পুরো মিউজিয়ামটি।
বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতে পারলেন হোচিমিন মিউজিয়াম, যেটার এক দিক দিয়ে আমি এন্ট্রি করলাম এবং আরেক দিক দিয়ে এক্সিট হলাম, এবং সেদিক দিয়ে এক্সিট হয়ে একটু সামনের দিকে এগুলি একটি বিশাল মাঠ পড়বে। সেই মাঠের পাশেই রয়েছে হোচিমিন মিউজিয়াম। বন্ধুরা আমার পিছনে বড় যে মাঠটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড। এর চারপাশেই সবগুলো নিদর্শন রয়েছে যা প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে পরিচিত হ্যানয়ের। একটু আগে আপনাদেরকে দেখালাম মিউজিয়াম, তারই পাশে ছিল ওয়ান পিলার প্যাগোডা। ওটাতে আমি যাইনি, যার কারণে আপনাদেরকে দেখাইনি। ওটি অবশ্য দেখার মতো তেমন কোনো কিছু না। এই যে বড় দালানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোচিমিন মিউজিয়াম, যার মানে হচ্ছে হোচিমিনের সমাধি এটার ভিতরে অবস্থিত। এখানেই তাকে সমাধিত করা হয়েছে। এখানে আসলে আপনাকে অনেকগুলো নিয়ম কানুন মেনে চলতে হবে। অনেক ড্রেস কোড রয়েছে, শর্ট প্যান্ট, খালি গা, এগুলি আপনি পরে আসতে পারবেন না। আর আরেকটি আছে হলো এই রেড কার্পেট, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি রেড কার্পেটটি অনেক লম্বাভাবে এখানে বিছানো রয়েছে। এটার উপরে আপনি কোনো দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, অথবা আপনার ব্যাগ বা কোনো কিছু এটার উপরে রাখতে পারবেন না। সবসময় আপনার ওখানে সিকিউরিটি গার্ডরা ঘুরবে। এই হোচিমিন মিউজিয়ামে আপনি এন্ট্রি নিতে পারবেন না, এটি সবসময় বন্ধ থাকে। আমি শুনেছি মাঝে মধ্যে এটি খুলে, তবে কবে খুলে সেটা আমার জানা নেই। সবসময় এই হোয়াইট ড্রেস দ্বারা সিকিউরিটি গার্ড দ্বারা এটা একটা সিকিউরিটি করা থাকে। এবং এরই পাশে রয়েছে প্রেসিডেন্সিয়াল প্যালেস। আমি এখন ওই দিকে যাব। বন্ধুরা এই প্রেসিডেন্সিয়াল প্যালেসটি পাশেই রয়েছে, হেঁটে যাওয়া যায়, 3 থেকে 4 মিনিট লাগে। আমি ওদিকেই যাচ্ছি। এটি 1900 থেকে 1906 সালে ইন্দো চীনের ফরাসি গভর্নর জেনারেলের জন্য থাকার জন্য অ্যাকচুয়ালি এই প্রাসাদটি বানানো হয়েছিল। 1954 সালে ভিয়েতনামের স্বাধীনতা অর্জন করে তখন হোচিমিন এই প্রাসাদের মধ্যে থাকতে অস্বীকৃতি জানায়, কারণ এটি তো সেই ফরাসিদের জন্য ইন্দোচীন সেই গভর্নরের থাকার জন্য করেছে, যার কারণে সে এটা থাকতে রাজি না। সে রাষ্ট্রীয় অতিথিদের জন্য এই প্রাসাদটি ইউজ করত, কিন্তু তিনি নিজের জন্য একটি ভিয়েতনামি স্টাইলে ঐতিহাসিক স্টিল হাউস তৈরি করছে এবং একটি কার্প পুকুর তৈরি করছে এই এরিয়ার ভিতরে। 1975 সালে তার বাড়ি এবং এই মাঠটিকে, এই পুকুরটি পুরাটিকে প্রেসিডেন্সিয়াল প্যালেস নামে পরিচিতি লাভ দিয়েছে। এই প্রাসাদে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 40,000 ভিয়েতনামি ডং, কিন্তু আমি ঢুকিনি, আমি চলে গেছি আমার পরবর্তী ডেস্টিনেশন। বন্ধুরা এখন এসেছি ওয়েস্ট লেকে। এটি হ্যানয়ের সেন্টারেই অবস্থিত। এটি বিগেস্ট ফ্রেশ ওয়াটার লেক হ্যানয়ের একটি। এর চারপাশেই লোকাল পাবলিকদের, এখানকার ভিয়েতনামিজ যারা লোকাল আছে তাদের জন্য খুবই পপুলার একটি প্লেস। তারা এখানে রিক্রিয়েশন করে, ফ্যামিলি গ্যাদারিং করে, তারা আড্ডা দেয়, বিকালবেলা খাওয়া দাওয়া করে। এবং এই লেকের চারপাশেই রয়েছে অনেকগুলি গার্ডেন এবং ভিলাস এবং রেস্টুরেন্ট, অনেক কিছু রয়েছে। চলুন বন্ধুরা দেখা যাক লেকের চারপাশটা ঘুরে ঘুরে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. বন্ধুরা ওয়েস্ট লেকের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ট্রান কোক প্যাগোডা। এটি হ্যানয়ের একটি ওল্ডেস্ট প্যাগোডা, যা আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি। Choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
বন্ধুরা এরপরেই চলে গেলাম মোটরসাইকেল চাপিয়ে আমার পরবর্তী ডেস্টিনেশন হুয়া লো প্রিজন, যাকে বলা হয় আরেকটি নাম মাইসন সেন্ট্রালি। এটি একটি জাদুঘর। পূর্বে এটি ছিল একটি কারাগার। এটির এন্ট্রি ফি হচ্ছে 50,000 ভিয়েতনামি ডং, যা বাংলা টাকায় আসে 240 টাকা বা 250 টাকার মতো। আমি এখন টিকিট কাউন্টারে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ করার জন্য। Hello. From this way. Maybe at the end. We have audio guide here. It's the tour guide for you, and we'll tell you 35 story about what the prison. This is fee one of the thousand đồng for one. We have the audio guide here. No, it's okay. Story of the prison. Thank you. So let's start. This way. এখানে ট্যুরিস্টদের জন্য অডিও প্লেয়ারের সার্ভিসটি আছে, এটি পে করে নিতে হয়, আমি নেইনি। আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো, সাথে একটু হিস্ট্রি আমি বলে নিই। এই প্রিজনটি এটি হচ্ছে ফ্রান্স কলোনির সময় যে ইন্দো চায়নার পলিটিক্যাল প্রিজনাররা আছে তাদেরকে এখানে বন্দী হিসেবে রাখা হতো। পরবর্তীতে ভিয়েতনামিজ ওয়ার মানে ভিয়েতনাম যুদ্ধ, যেটি মার্কিনীদের সাথে হয়েছিল, আমেরিকার সাথে হয়েছিল, সেখানে আমেরিকান যুদ্ধবন্দীদের এখানে রাখা হতো। আর মার্কিন যুদ্ধবন্দীদের কাছে এটি হ্যানয় হিলটন নামে খুব পরিচিতি লাভ করে। এরপর এটি ভিয়েতনামি বিভিন্ন মতাবলম্বী এবং কবি নগুয়েন চি থিয়েন সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের এখানে বন্দী হিসেবে রাখা হতো। কারাগারটি 1990 সালের দিকে এটি ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে জাদুঘর হিসেবে এটি ব্যবহৃত শুরু হয়। বন্ধুরা এখন চলুন আপনাদেরকে আমি ভিতরটি ঘুরিয়ে দেখাই।
বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন সেই ঐতিহাসিক জাদুঘর যেটি হ্যানয়তে অবস্থিত। এটি ট্যুরিস্টদের জন্য প্রধান একটি অ্যাট্রাকশন যারা ভিয়েতনামের হ্যানয়তে বেড়াতে আসে। বন্ধুরা, এরপরেই আমি চলে গেলাম অপেরা হাউস, হ্যানয় অপেরা হাউসে। এটি ফরাসি উপনিবেশ থাকা অবস্থায় 1901 সাল থেকে 1911 সালের মধ্যে এটি তৈরি করা হয়েছিল এবং হ্যানয় এই অপেরা হাউস প্রায় 3টি রয়েছে ইন্দো চীনের আমলে। একটি হচ্ছে হোচিমিনেতে, আরেকটি আছে হলো হাইফংয়ে, আর এই একটি হ্যানয়ে। টোটাল 3টি ইন্দো চীনে তৈরি করেছিল তখনকার ফরাসি উপনিবেশ। এবং এই অপেরা হাউসটি দেখতে অনেক সুন্দর। এটা ট্যুরিস্টদের একটি প্রধান অ্যাট্রাকশন। আমি ভিতরে ঢুকিনি কারণ সেটি বন্ধ ছিল ওই দিন। বন্ধুরা, এরপরে চলে এলাম হোয়াম কিয়াম লেক, যেটি আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাতের ভিউটি। সেই বিশাল লেক কিয়াম লেকের চারপাশের সেই পরিবেশ এবং সৌন্দর্য এবং নাইট লাইফটি এখন আপনাকে দেখাবো আমরা সেই দিনের বেলার সৌন্দর্য। বন্ধুরা, হ্যানয়তে আমার সর্বশেষ কাজটি ছিল ফুড মাসাজ। আপনারা জানেন আমি দিনের শুরুতেই বলেছিলাম আমি হাফ ডের জন্য মোটর বাইক ভাড়া নিয়েছি সিটি ট্যুর করার জন্য, এবং দুপুরবেলায় আমি আমার মোটর বাইকটি ফেরত দিয়ে দিলাম এবং এরপর চলে গেলাম ফুড মাসাজ করতে। যেহেতু আমি গতকাল এবং আজ সারাদিনই আমার অনেক হাঁটাহাঁটি হলো, আমার পায়ে অনেক ব্যথা করছিল, সো আমি অলওয়েজ চেষ্টা করি ফুড মাসাজটা করতে, সেটা থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া যেখানে যাই না কেন। সো আমি সেই ফুড মাসাজটি খুবই এনজয় করি। সেটি প্রায় 150 ভিয়েতনামি ডং ছিল 1 ঘন্টার জন্য ফুড মাসাজ। বাংলা টাকায় প্রায় 700 টাকার মতো পড়ে। খুবই রিল্যাক্সিং একটা ব্যাপার। আর ফুড মাসাজের পরেই আমি চলে যাব আমার হোটেলে, কারণ আমার ঠিক 5টা বাজে আছে বাস। আমি চলে যাব আমার পরবর্তী ডেস্টিনেশন হুই সিটি, যেটি প্রায় ওভারনাইট একটি জার্নি হবে। আমি আমার হোটেল থেকেই টিকিটটি কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই টিকিটটি। হোটেল থেকেই তারা আমাকে মিনি বাসে করে নিয়ে যাবে তাদের মেইন বাসের স্টেশনে। আপনারা সেই মিনি বাসটি দেখতে পাচ্ছেন। আমাকে হোটেলে তাদের গাইড এসে নিয়ে গেল। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো আমার এই মিনি বাস জার্নিটি ছিল, অনেক দূরে সেই মেইন বাস স্টেশনটি। এবং আমার এই টোটাল প্যাকেজটির হুই বাসের টিকিটের প্যাকেজটি আমার লেগেছিল 550,000 ডং, ভিয়েতনামি ডং। এটি হলো স্লিপিং বাস এবং কেবিন সিস্টেম বাস। আর যদি কেবিন ছাড়া এমনি নর্মাল স্লিপিং বাস নেয় সেটা হচ্ছে 450,000 ভিয়েতনামি ডং। বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে এই বাস এবং হুই সিটি নিয়ে আমার ভিডিও থাকবে, আপনারা দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।